হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা 2019 সালে রিলিজকৃত একটা রোমান্টিক থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে টিউন ইন ফর লাভ। আর এটা 2019 সালে দক্ষিণ কোরিয়াতে যতগুলো রোমান্টিক সিনেমা এসেছিল তার মধ্যে সর্বোচ্চ আইএমডিবি রেটের একটা সিনেমা। তো বুঝতেই পারছেন এই সিনেমার কাহিনী কেমন মন ছুঁয়ে গিয়েছিল দক্ষিণ কোরিয়ান মানুষদের। তো যাই হোক, এই সিনেমার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.1। আর এই সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশি প্রায় 30 কোটি টাকা বাজেটে এবং বক্স অফিস আয় করেছিল বাংলাদেশি প্রায় 90 কোটি টাকার উপরে। তো এই সিনেমার কাহিনী মূলত 1994 সাল থেকে 2000 সালের মধ্যে, মানে টোটাল প্রায় 13 বছরের মধ্যে একটি প্রেম কাহিনী নিয়ে নির্মিত। তো এই সিনেমাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নায়ক নায়িকার বারবার দেখা হবে, তাদের বারবার ছাড়াছাড়ি হবে, কিন্তু তারপরে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা তাদের জন্য কি রেখে গিয়েছে, মানে অ্যাকচুয়ালি তাদের মিলন হবে কি হবে না সেটা নিয়ে আমরা এই সিনেমার শেষ পর্যন্ত আমরা কনফিউশনে থাকবো। তো যাই হোক, চলুন এবার সিনেমাটা সম্পর্কে জেনে আসি। তো সিনেমার মেইন কাহিনী যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় যে এটা 1994 সাল। আর তখন তো বুঝতেই পারছেন টিভি কম রেডিও বেশি। তো রেডিওতে একটা প্রোগ্রাম চলছিল যেখানে সকালে ট্রাফিক আপডেট দেওয়া হচ্ছিল। আর এরপর আমাদের এই সিনেমার মেইন লিড ক্যারেক্টার নায়িকা মিশুকে দেখানো হয়। আর সে হাই স্কুলে পড়ার পাশাপাশি তার বাবা মায়ের রেখে যাওয়া একটা বেকারি শপে কাজ করে। তো এই কথায় আমরা বুঝতে পারি যে তার বাবা মা নেই। আর প্রতিদিনের মতো আজও মিশু তার সব গুছাচ্ছিল বেকারি ওপেন করার জন্য। আর তখনই আমরা বাইরে স্কুল ইউনিফর্ম পরা একটা ছেলেকে দেখতে পাই। আর ছেলেটা দোকানের ভিতরে আসে। তো তখন মিশু ছেলেটাকে বলে যে আমাদের দোকানটা এখনো ভালো মতন ওপেন হয়নি, আপনার কি খুব কিছু জরুরি প্রয়োজন? তো ছেলেটি তখন বলে আমার টোফু লাগবে। আর টোফু হচ্ছে এক ধরনের কোরিয়ান খাবার, ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। তো মিশু তখন অনেক খোঁজাখুঁজি করে যে আগের কোনো বানানো টোফু আছে কিনা, বাট সে দেখতে পায় যে কোনো টোফু নেই। আর তারপর সে সামনের আরেকটা বেকারির দোকান দেখিয়ে দিয়ে বলে ওখানে গেলে হয়তো আপনি টোফু পেতে পারেন। তো এরপর ছেলেটা যখন দোকান থেকে বের হতে যাচ্ছিল তখন রেডিওতে আরেকটা অনুষ্ঠান শুরু হয় এবং দক্ষিণ কোরিয়ার একটা বিখ্যাত আরজে এর কণ্ঠে ভেসে আসে। আর এই আরজে মূলত এমন একটা প্রোগ্রাম সঞ্চালন করতো যেটা শুধুমাত্র ভালোবাসার মানুষদের জন্য আর কি প্রচারিত হতো। মানে এখানে একজন মানুষ তার ভালোবাসার মানুষের নাম বলতো এবং তার উদ্দেশ্যে একটা গান উৎসর্গ করতো। মানে আপনি চিন্তা করেন বাংলাদেশে এই টাইমটা হচ্ছে আপনার 2007 থেকে 2009-10 সাল পর্যন্ত, আর ওইটা কোরিয়াতে হতো 1994 সালে। আমরা মোটামুটি 20 থেকে 25 বছর পিছিয়ে আছি কোরিয়া থেকে। তো যাই হোক, রেডিওতে ওই আরজের কণ্ঠটা শুনে ছেলেটা অন্যরকম হয়েছে। আর দোকানের বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নেয়। আর এদিকে আমরা দেখি মিশুর দোকানে ইউনজু নামের একটা মহিলা আসে। আর সম্পর্কে সে মিশুর রক্তের কেউ ছিল না, তবে তারপরেও বড় বোনের মতো ছিল। এর কারণটা হচ্ছে কি মিশুর বাবা মা বেঁচে থাকতে যখন এই বেকারিটা চালাতো তখন তিনি এই বেকারিতে কাজ করতেন। তো এখন মিশুর বাবা মা না থাকা সত্ত্বেও তিনি এখনো বেকারিতে কাজ করেন এবং মিশুর সকল খেয়াল রাখেন। তো যাই হোক, মিশু তখন ইউনজুকে ওই ছেলেটির কথা বলে যে ওই ছেলেটা এসে টুপু চেয়েছিল ভোরবেলা এসে। তো ইউনজু তখন ওই ছেলেটিকে দেখে আর বলে আরে ওকে তো আমি চিনি, ওর বাড়ি তো আমাদের পাড়াতেই, আজকে জেল থেকে ছাড়া পেয়েছে। আর ওইদিকে আমরা দেখতে পাই ওই ছেলেটা অন্য দোকান থেকে টোফু কিনে প্যাক করছিল। আর যখন মিশুদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তখন মিশুদের দোকানের পার্ট টাইম চাকরির একটা নোটিশ লাগানো দেখতে পাই, মানে মিশুদের দোকানের জন্য একটা কাজের লোক প্রয়োজন। আর এরপর আমরা দেখতে পাই ছেলেটা করে কি স্কুলের ছাদে আসে এবং স্কুলের ছাদে এসে নিচের দিকে তাকায় আর অন্যদের খেলা দেখছিল। তো স্কুলের ছাদে কেন এসেছিল এটা আমরা পরে জানতে পারবো। আর এই জায়গাতে আমাদের এই ছেলেটার পরিচয় দেওয়া হয়, আর ছেলেটার নাম হচ্ছে হিয়ন হো, বাট বোঝার সুবিধার্থে আমরা তাকে হিউন বলে ডাকবো আর কি। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই হিউন রাতের বেলা ওই মিশুদের বেকারিতে এসেছে। আর সে এখানে এসেছে হচ্ছে মূলত ওই পার্ট টাইম কাজের জন্য। তো ইয়নজু নামের ওই মহিলাটি হিউনকে বলে তুমি যে একজন স্টুডেন্ট, তুমি এখানে কাজ কিভাবে করবে? তো হিউন তখন বলে আমি একসময় স্টুডেন্ট ছিলাম বাট এখন আর নেই। আসলে হয়েছে কি, হিউন এসএসসি পাস করার পর যখন কলেজে ছিল তখন পড়া বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এরই মধ্যে অলরেডি মিশুদের বেকারিতে হিউন কাজ করা শুরু করে দিয়েছে। তো ইয়নজু হিউনকে জিজ্ঞেস করে শুনেছি তুমি নাকি জেল থেকে বের হয়েছো, বাট তুমি জেলে কেন গিয়েছিলে? তো হিউন তখন বলে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না, আমি শুধুমাত্র এখানে কাজ করতে চাচ্ছি। তবে তারপর হিউনের কাজ দেখে ইয়নজু এবং মিশু দুজনের পছন্দ হয় আর তারা হিউনকে পার্মানেন্টলি কাজে রেখে দেয়। আর তারপরের দিন থেকে শুরু হয় হিউনের নতুন কর্মজীবন। আর প্রথম দিন থেকে আমরা দেখতে পাই যে ওই মহিলাটি, যার নাম হচ্ছে ইয়নজু, সে দুষ্টুমি করে হিউনকে টুফু নামে ডাকতে শুরু করে। এর কারণটা হচ্ছে এই দোকানে হিউন প্রথমবারের মতন এসেছিল টুফুর জন্য, আর তারপর আবার টুফু ওর অনেক পছন্দ ছিল। তো ইয়নজু হিউনকে বলে যে টুফু তোমার জেলের গল্প কি আমাদের শোনাবে, যে ওখানে তুমি কিভাবে ছিলে, ওখানে কি করতে? তো ইয়নজু মূলত এটা ফ্রেন্ডলি ভাবে জিজ্ঞেস করেছিল, বাট এই জেলের কথা শুনলে মানে সবারই তো একটা দুর্বল পয়েন্ট থাকে। তো আমাদের নায়কের দুর্বল পয়েন্ট ছিল হচ্ছে এটা। তো হিউন এটা শুনে চুপ হয়ে যায়। তো এটা ইয়নজু বুঝতে পারে আর বলে আচ্ছা ঠিক আছে, কষ্ট হলে বলার দরকার নেই। বাট আমাদের নায়ক হিউন চুপ করে বসে থাকে, কিন্তু এরপর সে নিজে নিজেই বলতে শুরু করে যে
প্রতিদিন 9টায় আমাদের খাবার আনতে যেতে হতো। আর ওই সময় রেডিওতে খবর চলতো আর আমরা বসে বসে সে খবর শুনতাম। আর তারপর আমাদের খাবার শেষ হয়ে যখন যেত তখন খবরও শেষ হয়ে যেত। আর তখনই আমরা বুঝতে পারতাম যে এখন 9:50 বাজে। আর আমাদের প্রতিদিনের রুটিন এইটাই ছিল, প্রতিদিন শুধুমাত্র খবর শোনা। আর ওই সময় আমি প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে রেগুলারলি প্রার্থনা করতাম যেন আমি জেল থেকে দ্রুত মুক্ত পাই, কিন্তু এরকম কোনো কিছুই ঘটতো না। আর তারপর আমি একসময় প্রার্থনা করতে শুরু করি, যেদিন আমি জেল থেকে বের হব সেদিন থেকে আমার সাথে যেন নতুন একটা কিছু হয়। তো এরপর জেল থেকে মুক্তি পাওয়ার পর গতকাল আমি এই দোকান থেকে বের হচ্ছিলাম, তখন আমি দেখতে পাই আজকে সংবাদ শেষ হবার পরে নতুন আরেকটা অনুষ্ঠান শুরু হয়েছে, যেটা কিনা ভালোবাসার মানুষদের নিয়ে। তো আমার অনেক খুশি লাগছিল যে সৃষ্টিকর্তা আমার প্রার্থনা গ্রহণ করেছে। আর আমার জেল থেকে বের হবার পরে একটা জিনিস হলেও নতুন এসেছে আমার জীবনে। আর এরপর মিসু তাকে বলে, ও তাহলে এই জন্যই তুমি গতকাল ওই অনুষ্ঠান চালু হওয়ার পরে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলে? তো হিউন তখন হ্যাঁ বলে। তো এরপর আমরা দেখতে পাই হিউনের এখানে ভালোই দিন কাটছিল আর সে আস্তে আস্তে বেকারির সকল কাজ শিখছিল। আর এই হিউন দেখতেও অনেক হ্যান্ডসাম। তো এই জন্য যেটা হতো, স্কুল পড়ুয়া অনেক মেয়ে বারবার এই বেকারিতে আসতো শুধুমাত্র হিউনকে দেখার জন্য। তো হিউনকে দেখে যখন স্কুল পড়ুয়া মেয়েরা এখানে আসছে আর এর ফলে বেচাকেনা ভালো হচ্ছে, তবে এটা দেখে আমাদের ভালো লাগলেও মিসুর কিন্তু এটা ভালো লাগছিল না। তো সে মনে মনে অনেক জ্বলতে থাকে। তো আমরা মোটামুটি বুঝতে পারি দিল মে লাড্ডু ফুটা, সেও হয়তো হিউনকে পছন্দ করা শুরু করে দিয়েছে। আর আমরা আর একটু ক্লিয়ার হই যখন এটা দেখি যে মিসু স্কুল পড়ুয়া মেয়েদের চাড়ি দেয়। তো যাই হোক, এভাবে বেকারিতে এই 3জন মানুষের জীবন চলতে থাকে। মাসের পর মাস যায় এবং তারা একটা এখন পরিবারের মতন হয়ে গিয়েছে। বাট হিউন এখানে কিন্তু মিসুকে ম্যাম বলে ডাকে, কারণ সে মালিক পক্ষ। কিন্তু মিসু তাকে বলে, তুমি আর আমি একই বয়সের, তুমি আমাকে ম্যাম না ডাকলেও চলবে। তো এভাবে কেটে যায় আরো 1 বছর। তো এরপর ক্রিসমাস চলে আসে। আর দক্ষিণ কোরিয়ার যেহেতু খ্রিস্টিয়ান প্রধান কান্ট্রি, তো ক্রিসমাস উপলক্ষে ওদের বেকারিটা অনেক সুন্দরভাবে সাজানো হয়। আর পরের দিন সকালবেলা আমরা দেখি কিছু কনস্ট্রাকশন কর্মী মিসুদের বেকারির সামনে একটা অ্যাপার্টমেন্টের কাজের জন্য এসেছে। তো ওই কর্মীদের মধ্যে একজন আবার হিউনকে দেখতে পায় আর সে বেকারির ভেতরে আসে। তো তাকে হিউন বলে, তুই কেন এখানে এসেছিস? বাট কর্মীটা বলে, আমি তো এখানে খেতে এসেছি। তো এরপর ওই কর্মীটি কিছু খাবারের অর্ডার দেয় এবং পাশের টেবিলে বসে। আর ওদের কথায় আমরা বুঝতে পারি যে হিউন আর কনস্ট্রাকশন কর্মীটি পূর্ব পরিচিত এবং তারা একসাথে জেলেও ছিল। তো একটু পরে সেখানে আরো কিছু কর্মী সেখানে আসে আর আমরা জানতে পারি এরা সবাই হিউনের বন্ধু এবং এরা সবাই একসাথে জেলে ছিল। তো এখানে যেটা হয়েছে, এখানে বাকি যত বন্ধু এসেছে তারা তো আড্ডায় মেতে ওঠে, বাট হিউন তো এখানে কাজ করে, সেই হিসেবে হিউনের নিজের কাজ করছিল। তো এভাবে দেখতে দেখতে এখানে হিউনের বন্ধুরা অনেক শব্দ করে আড্ডা করতে থাকে আর যেটা সহ্যের বাইরে চলে যায়। আর ওই মুহূর্তে তখন সেখানে ইউনজু আসে আর তাদেরকে টাকা ফেরত দিয়ে বলে, তোমরা দয়া করে বেকারি থেকে বের হয়ে যাও। তো এতে করে ছেলেগুলো অপমানিত হয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। বাট তখন হিউন করে কি, ইউনজুর কাছে আসে আর বলে, আমি কি আমার বেতন থেকে কিছু টাকা অ্যাডভান্স পেতে পারি? তো ইউনজু কিছু টাকা হিউনকে দিয়ে দেয় আর হিউন টাকাগুলো নিয়ে ইউনজুকে বলে যে ছেলেগুলো হয়তো ম্যানার জানে না, তবে মানুষ হিসেবে ওরাও তো খারাপ নয়। তো একথা শুনে হিউন করে কি, ওর বন্ধুদের সাথে মানে কনস্ট্রাকশন কর্মীদের সাথে চলে যায়। আর মিস ইউনজু বুঝতে পারে যে ওগুলো হিউনের বন্ধু ছিল আর হিউন ব্যাপারটা অনেক মাইন্ড করেছে। তো মিসু তখন হিউনজুকে জিজ্ঞেস করে, হিউন কি আর ফিরে আসবে? তো ইউনজু তখন বলে, হয়তো না, তবে সে অনেক ভালো ছিল। আর এদিকে আমরা দেখি হিউন তার বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে আর অনেক মালটাল খায় এবং মাল খাওয়ার পর তার অতীতের কথা মনে পড়তে থাকে। আর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে কারণে হিউন জেলে গিয়েছিল। তো অ্যাকচুয়ালি হিউনরা বন্ধুরা মিলে স্কুলের ছাদে খেলছিল, মানে এই যে এখানে যে বন্ধুরা মিলে মাল খাচ্ছিল ওরা খেলছিল আর কি। তো খেলার এক পর্যায়ে হিউনের হাত ফসকে তাদেরই এক বন্ধু নিচে পড়ে যায় এবং সে ওখানেই মারা যায়। আর এরপর ওখানে যে কয়জন ছিল হিউন সহ সবারই দোষ হয়ে যায় মার্ডার কেসের। বাট এখানে হিউন বা কারোরই দোষ ছিল না আর এগুলো মনে করে হিউন মূলত কষ্ট পাচ্ছিল। আর এদিকে মিসু বেকারের দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে আসলে হিউনের জন্য অপেক্ষা করছে। বাট হিউন আর ফিরে আসেনি। আর এভাবে আরো 2 বছর কেটে যায়, মানে 1994 সাল থেকে আমাদের হিউন এসেছিল আর 1 বছর থাকলো আর 2 বছর কেটে গেল। আর এরপর আসা হচ্ছে 1997 সাল। বাট এতদিনে মিসুর পড়ালেখা শেষ করে বেকারিটা সে বন্ধ ঘোষণা করে। আর মিসুর যেহেতু অনেক ভালো রেজাল্ট হয়েছে, তো এই জন্য কলেজ থেকে ওকে 2টো চাকরির অর্ডার দেওয়া হয়। তো তার মধ্যে একটা হচ্ছে ফুল টাইম চাকরি, যেটা নিউজ এডিটিং কোম্পানিতে বেতন অনেক ভালো, আর আরেকটা হচ্ছে রেডিও শোতে, এবং ওইটা ওই রেডিও কোম্পানি যেটাতে ওই ভালোবাসার প্রোগ্রাম, মানে প্রথম দিনে মিসু এবং হিউনের প্রথম দেখা হয়েছিল সেটা। আর এই রেডিও কোম্পানিতে ওই আরজের সাথে কাজ করার একটা অফার মিসুর জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল এবং তার পছন্দেরও ছিল। তবে তারপরেও সে টাকার জন্য ফুল টাইমের চাকরিটা মানে নিউজ এডিটিং চাকরিটাই বেছে নেয়। আর অন্যদিকে আমরা হিউনকে দেখতে পাই, সে বর্তমানে ইন্টারন্যাশনাল একটা শিপিং কোম্পানিতে চাকরি করে আর সে প্রতিদিনের মতন তার কাজ করছিল। তো অন্যদিকে আমরা দেখতে পাই ইউনজু নামের ওই মহিলাটি মানে মিসুর
মিসুর বেকারিতে যিনি কাজ করতেন তিনি নিজে নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে। তো মিসু সেখানে সে রেস্টুরেন্টে আসে ইউনজুকে তার নতুন চাকরির সুখবর দিতে। মানে বুঝতেই তো পারছেন মিসুর আপন বলতে তো এই ইউনজুই রয়েছে। আর মিসুর পড়ালেখা করাতে এই মহিলা অনেক কষ্ট করেছেন। তো যাই হোক, রাতের বেলা মিসু করে কি ওদের পুরনো বেকারির সামনে আসে, মানে যেটা ওদের আগের বেকারি ছিল। আর বেকারির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, মা বাবা আমি চাকরি পেয়েছি, আর আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের শখের মিসু বেকারিকে আমি আবারও একদিন চালু করব। বাট তখনই হঠাৎ করে পিছন থেকে কেউ মিসু বলে ডাক দেয়। তো মিসু যখন পিছনে ফিরে তাকায় তখন প্রথমে তাকে চিনতে পারে না, কিন্তু যখন চিনতে পারে তখন সে জোরে চিৎকার করে বলে ওঠে, তুমি হিউন, তুমি এখানে কি করছো? তো প্রায় 3 বছর পরে মিসু এবং হিউনের দেখা হয়। তো হিউন বলে, আচ্ছা আমি ওনাকে একটু হেল্প করছি আর আমি ওনাকে পৌঁছে দিয়ে আসছি। মানে আমরা বুঝতে পারি আমাদের নায়ক অনেক হেল্পফুল একটা মানুষ। তো নায়ক যাওয়ার আগে মিসুকে বলে যায় যে তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসবো। তো যে কথা সেই কাজ, মিসু সেখানে অপেক্ষা করতে থাকে। আর একটু পরেই নায়ক হিউন আবার ফিরে আসে। তো সে যেহেতু দৌড়ে এসেছে তাই সে হাঁপাচ্ছিল। তো মিসু আমাদের নায়ক হিউনকে বলে যে তুমি কেমন আছো? তো তখন হিউন বলে, আমি ভালো আছি, তবে আমি তোমাকে এবং ইউনজুকে অনেক মিস করি। তো মিসু তখন বলে, ইউনজু তো নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে। তখন হিউন বলে, অনেক দিন হয়েছে তাকে দেখি না। তখন মিসু বলে, তাহলে চলো কাল আমরা ইউনজুর রেস্টুরেন্টে যাই। কিন্তু তখন হিউন এই কথাই একদম চুপ মেরে যায় আর বলে, আমার আসলে কালকে থেকে মিলিটারিতে জয়েন হতে হবে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা নাগরিককে 2 বছরের জন্য অবশ্যই মিলিটারিতে সার্ভিস করতে হয়। মানে উত্তর কোরিয়ার মতো একটা দেশের প্রতিবেশী যেটা দক্ষিণ কোরিয়া, বুঝতেই তো পারছেন যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। তো এই জন্য ওরা ওদের সকল নাগরিককে মিলিটারি ট্রেনিং দেয়। তো যাই হোক, এই কথায় মিসু বুঝতে পারে যে আমাদের নায়কের হাতে বেশি সময় নেই, যেহেতু কালকে থেকে জয়েন করতে হবে তাহলে শুধুমাত্র আজকে রাতে সে এই শহরে রয়েছে। তো সেই হিসেবে তারা হাঁটছিল, ওরা গল্প গুজব করছিল। আর হাঁটতে হাঁটতে তারা কখন যে মিসুর বাসার সামনে চলে এসেছে তারা দুজনই টের পায়নি। তো এরপর তারা দুজন দুজনের কাছ থেকে বিদায় নেয়। বাট তাদের দেখে বোঝা যাচ্ছিল যে তাদের দুজনের কেউই চাচ্ছিল না যে তাদের বিদায়টা এখনই হোক। তবে তারপরেও মিসু তার বাড়িতে ফিরে যায় আর হিউনও তার বাড়ির পথে পা বাড়ায়। বাট তখনই মিসু করে কি সমস্ত লজ্জা ভেঙে হিউনকে একটা ডাক দেয় এবং হিউনকে বাসায় নিয়ে আসে। তো বাসায় ঢোকার সময় মিসু পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে। তো চিন্তা করেন 1997 সালে পাসওয়ার্ড দিয়ে দরজা দক্ষিণ কোরিয়াতে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে সে হিউনকে জিজ্ঞেস করে, বলো তো আমি কি পাসওয়ার্ড দিলাম? হিউন বলে, আমি কিভাবে জানবো? মিসু তখন বলে, আমি আমার সকল কিছুর পাসওয়ার্ড আমি আমার স্কুলের রোল নাম্বার বা আইডি দিয়ে দিই, আর তুমি তো আমার স্কুলের রোল নাম্বার জানোই। তো এরপর ওরা দুজনে করে কি রাতের খাবার খায়, বেয়ার টিয়ার খেয়ে শুয়ে পড়ে। তারপর তারা দুজনে আস্তে আস্তে গল্প করছিল। তো মিসু তখন বলে, আচ্ছা তুমি যে 2 বছর আগে গেলে তো তুমি কেন আর ফিরে আসোনি? তো হিউন প্রথমে একটু হিচকিচাই সত্যটা বলার জন্য, বাট তারপর বলে, সেদিন আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে বাসায় আসার সময় একটা মাতাল লোকের সাথে মারামারি লেগেছে, আর এই কারণে আবারও আমাদের জেলে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 মাস আমাদের জেলে থাকতে হয়েছে, আর এই কারণে আমি যখন জেল থেকে বের হই তখন লজ্জায় আমি আর তোমাদের সামনে আসিনি। তো যাই হোক, এরপর হিউন ঘুমিয়ে পড়ে। তো মিসু তখন তার কম্পিউটারটি খুলে হিউনের জন্য একটি ইমেল অ্যাড্রেস খুলে। আর আমি আবারও এই কথাটা বলেছি, মানে 1997 সালে তারা ইমেল ইউজ করতো। তো যাই হোক, পরের দিন খুব বুড়ে হিউন যখন বেরিয়ে যাচ্ছিল তখন মিসু করে কি সেই ইমেল অ্যাড্রেসটা হিউনকে দেয়, যাতে হিউন এবং মিসু যোগাযোগ করতে পারে, এবং বলে, তুমি সুযোগ পেলেই এই ইমেল অ্যাড্রেসে আমাকে মেইল করবে, আমি তোমার ইমেলের অপেক্ষা করব। আর মিসু এর সাথে এটাও বলে, আমি কিন্তু প্রতিদিন তোমাকে মেইল করব, আর তুমি যখনই সুযোগ পাবে আমার মেইলের উত্তর কিন্তু দেবে। তো হিউন বলে, ঠিক আছে দেব। তো হিউনের চলে যাবার সময় হয় এবং আমরা দেখতে পাই মিসু হিউনকে শক্ত করে জড়িয়ে ধরে। তো তাদের মধ্যে যে সম্পর্কটা, এটা বন্ধুত্ব না ভালোবাসা এটা আমরা এখনো বুঝতে পারি না, বাট তাদের মধ্যে টান রয়েছে এটা মোটামুটি আমরা বুঝতে পারি। তো যাই হোক, মিসু এরপর তার নতুন কাজে যোগ দেয় আর হিউন রওনা দেয় মিলিটারি ক্যাম্পের উদ্দেশ্যে। বাট এরপর আমাদের নায়ক যখন মিসুর দেয়া সেই কাগজটা খুলে যেখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছিল, বাট ওখানে যে ইমেল অ্যাড্রেস দেয়া ছিল তার পাসওয়ার্ড দেওয়া হয়নি। আর এদিকে মিসুরও মনে পড়ে যে আমি তো শুধু ইমেলটাই দিয়েছি, পাসওয়ার্ড তো দেইনি, ও লগ ইন করবে কিভাবে, আমাকে মেইল করবে বা কিভাবে? তো মিসু তখন পাগলের মতো হয়ে যায়, মানে কি করবে বুঝতে পারছিল না। তবে তারপরও মিসু করতো কি, প্রতিদিন হিউনকে মেইল করতো, মানে ওর মনের যত কথা আছে যত প্রশ্ন আছে সব হিউনকে জিজ্ঞেস করতো। আর ও জানতো যে এই ইমেলের কোনো উত্তর আসবে না, কারণ হিউনের কাছে তো এটার কোনো পাসওয়ার্ডই নেই। তবে তারপরেও ও লিখে যেত। আর ওই সময় মিসু করছিল কি, ওই রেডিও স্টেশনে একটা বার্তা পাঠিয়েছিল, মানে তাদের দুজনের পছন্দের একটা ভালোবাসার অনুষ্ঠান ছিল সেই রেডিও শুতে। তো সেখানে মিসু লিখেছিল, টুফু আমি যে তোমাকে তোমার ইমেল দিয়েছি সেটার পাসওয়ার্ড হচ্ছে আমার স্কুলের আইডি। এবং মিসুর বিশ্বাস ছিল যে আমাদের নায়ক হিউন যেখানেই থাক না কেন সে এই শুটা শুনবে, বাট অ্যাকচুয়ালি হয়তো আমাদের নায়ক মিলিটারিতে ছিল, তো এই জন্য সে ওটা দেখতে পায়নি। তো এইভাবে আরো 3 বছর কেটে যায় আর আমাদের 2000 সালের একটা সুন্দর সকাল দেখানো হয় এবং আমরা হিউনকে দেখতে পাই আর সে মিসু বেকারির সামনে দাঁড়িয়েছিল। বাট এখানে আর কোনো তো বেকারি নেই, কারণ বেকারি তো
আরো 5 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমরা দেখি মিসু কিন্তু এখনো প্রতিদিন সকালে উঠে ইমেল চেক করে। তো আজও সে তার ইমেল ইনবক্সটা চেক করে। তো আজকে সে একেবারে শকড হয়ে যায়, কারণ হিউন তাকে মেইল ব্যাক করেছে। তো এটা কিভাবে সম্ভব? 3 বছর পরে তো ও পাসওয়ার্ড পেল কোথায়? তো এটা দেখে আমাদের নায়িকার হাত পা কাঁপছিল এবং ওর চোখে পানি চলে আসে। তো হিউন তাকে এখানে লিখেছে, তুমি হয়তো ভাবছো যে আমি তোমার পাসওয়ার্ড কিভাবে পেলাম। অ্যাকচুয়ালি আমি তোমাকে খুঁজতে তোমার পুরনো বাসায় গিয়েছিলাম, কিন্তু আমি সেখানে গিয়ে জানতে পারি যে তুমি এই শহর ছেড়ে চলে গিয়েছো, আর তোমার সেই বাসাতেই টুলেট লাগানো ছিল, আর আমি তোমার রুমটাই ভাড়া নিয়েছি। তো মালিকের কাছ থেকে যখন আমি রুমের দরজার পাসওয়ার্ড নিচ্ছিলাম, তখন আমার পাসওয়ার্ড দেখে মনে পড়ে যায় যে তুমি তো তোমার সকল কিছুর পাসওয়ার্ড তোমার স্কুলের আইডি দাও। তো তখনই আমার মনে হয় যে তোমার ইমেলের পাসওয়ার্ডটাও হয়তো তোমার স্কুলের আইডি দিয়ে দেওয়া হবে। আর তখনই দ্রুত আমি একটা সাইবার ক্যাফেতে যাই এবং সেখানে গিয়ে মেইলে লগ ইন করার চেষ্টা করি। আর ফাইনালি আমি ওই মেইলটাতে লগ ইন করতে পারি যেখানে তোমার হাজার হাজার মেইল ছিল, এবং এটা দেখে আমি এত খুশি হয়েছিলাম যে তোমাকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মিসু যখন এই মেইলগুলো পড়ছিল তখন তার দুই চোখ আবারও পানিতে ভরে যাচ্ছিল। আর এভাবে তাদের আবারও যোগাযোগ শুরু হয় এবং মেইলে কথা বলা শুরু হয়, মানে দুজন দুজনকে আবারও খুঁজে পাই। তো এদিকে আমরা দেখি হিউন মিলিটারি শেষ করে একটা ফিটনেস ক্লাবে বা জিমে জয়েন করে একজন ট্রেনার হিসেবে। আর মেইলে সে মিসুকে ওই জিমের নাম্বারটা দেয়, আর মিসুর নাম্বার পেয়ে দ্রুত হিউনকে কল করে। আর এরপর তারা অনেকদিন পর একে অপরের কণ্ঠস্বর শুনতে পায়। তো যাই হোক, এরপর তারা দুজনেই অনেক খুশি ছিল। বাট তখনই নায়িকাকে তার বস ডাকে, আর মিসু তখন বলে, আমি আজকে 6:30টায় তোমায় কল করব, তুমি আমার ফোনের জন্য অপেক্ষা করো। তো এটা বলে মিসু ফোনটা রেখে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই আমাদের নায়ক তো অনেক খুশি। তো এরপর 6টায় আমাদের নায়িকা ঠিকই কল করে, বাট এদিকে আমাদের নায়কের ফোনটা খালি বেজে যাচ্ছিল, কিন্তু এটা নিচে পড়া ছিল। ফোনটা তোলার মতন সেখানে কেউই ছিল না, পুরো জিম খালি। অ্যাকচুয়ালি এখানে হয়েছে কি, সেদিন হিউন সহ সে জিমের সবাইকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। এর কারণটা হচ্ছে জিমের মালিক কোনো একটা স্ক্যাম করেছে সেই জন্য। তো যাই হোক, হিউনকে থানা থেকে তার বন্ধুরা ছাড়িয়ে আনে, বাট হিউন এসব কথা মিসুকে জানাতে চায় যে এই জন্য আমি তোমার কলটা ধরতে পারিনি। তবে সে আর সাহস করতে পারে না। আর এখানে উল্লেখ্য, মাঝখানে কিন্তু বেশ কিছুদিন চলে গিয়েছে, হয়তো 7-8 দিন চলে গিয়েছে, যোগাযোগ হয়নি ওদের। তো মিসু তো এদিকে ভুল বুঝে রয়েছে যে ও আমার কল ধরেনি আর কোনো খবরও নেয়নি। আর আমাদের নায়কও এসব জানাতে পারছে না। তবে তারপরেও সে মিসুকে এইভাবে মেল করে যে আমি তোমার সাথে কেন যোগাযোগ করতে পারিনি এর কারণটা তুমি জানতে চেয়েও না প্লিজ। আর সাথে তুমি এটাও ভেবো না যে আমি ইচ্ছে করে তোমাকে মেইল করিনি। তুমি একটা কথা মনে রাখবে, তুমি আমার একমাত্রই হাসির কারণ। আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে কখনোই কষ্ট দিতে চাইনি। তো মিসু এখানে অ্যাকচুয়ালি অনেক কষ্ট পেয়েছে। সে বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছিল শুধুমাত্র হিউনের একটা মেইলের জন্য, কিন্তু হিউন একটা যে এরকম কেয়ারলেস ভাব, তো মিসুর কাছে বিষয়টা অনেক খারাপ লাগে। বাট অ্যাকচুয়ালি মিসু তো জানে না যে এদিকে হিউনের সাথে কি ঘটেছে। তো এই জন্য মিসু হিউনকে ভুল বুঝে নেয়। তো এই জন্য সে হিউনকে লিখে দেয় যে আমরা দুজন দুজনের সাথে সেদিনই দেখা করব যেদিন দুজনের জীবনে ভালো কিছু ঘটবে, তার আগে আমরা কেউ কাউকে মেইল করব না। কিন্তু এই শেষ মেইলটা লেখার সময় মিসু অনেক কান্না করছিল। তো এভাবে বাইরে আরো 5টা বছর কেটে যায়, আর 2005 সাল চলে আসে সময়। আর সেদিনও সকালে সেই রেডিও প্রোগ্রামটি চলছিল। তো মিসু তার অফিসে বসে সেই প্রোগ্রামটি শুনছিল। আর এখানে আমরা জানতে পারি মিসুর এই অফিসের বস কিন্তু মিসুকে অনেক পছন্দ করে। আর ওই দিন মিসুদের অফিসে বিল্ডিং এর উপর তলায় সেখানে আরেকটি ফিল্ম মেকিং কোম্পানি এসেছে, মানে ওদের অফিস বসিয়েছিল এবং ওরা ওদের মালামাল তুলছিল। তো সেদিন সন্ধ্যাবেলায় মিসুর বস মিসুকে একটি সারপ্রাইজ দেয়। তো সে মিসুর একটা বই প্রকাশ করে। তো মিসু এতে অনেক খুশি হয়, এবং আমরা যেটা জানতে পারি মিসুর বস সবসময় এভাবে মিসুকে মুগ্ধ করার চেষ্টা করে। আর পরের দিন আমরা দেখতে পাই মিসু যখন অফিসে কাজ করছিল তখন মিসুর চোখ যায় দরজার দিকে, আর দরজার উপাশে সে একটা ছেলেকে দেখতে পায়। এটা দেখে সে পুরো শকড হয়ে যায়। আর ছেলেটা আমাদের নায়ক হিউন ছিল। আর উপরতলায় যে ফিল্ম মেকিং কোম্পানি এসেছে সেখানে হিউন মূলত জব করতো এজ এ ভিডিও এডিটর। তো যাই হোক, এভাবে ওদের অনেক বছর পর দেখা হয়। তো এখানে হিউন মিসুকে তার বাসায় যেতে অনুরোধ করে, এবং এরপর ওরা দুজনে হিউনের বাসায় আসে। তো এই বাসাটা একসময় মিসুর বাসা ছিল। তো এই বাসার সবকিছু তো মিসুর পরিচিত এবং অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর এখানেই তাদের শেষ দেখা হয়েছিল। তো অনেক বছর পর আবারও তারা একই জায়গায় উপস্থিত হয় এবং আগের মতন করে ডিনার করে এবং বিয়ার খায়, আর আগের মতন সময় কাটায় এবং মজা করতে থাকে। তো এর পরের দিন মিসু তার অফিস থেকে 3 দিনের ছুটি নেয়। আর আমরা দেখতে পাই মিসু এবং হিউন মিলে তাদের সময়গুলো খুব সুন্দরভাবে উপভোগ করছিল। বাট এখনো কিন্তু তারা কেউই অফিসিয়ালি সম্পর্কে আসেনি।
মানে কেউ কাউকে বলেনি যে আমি তোমাকে ভালোবাসি, বাট তাদের মধ্যে যে ভালোবাসা রয়েছে এটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি। তো যাই হোক, এর পরের দিন ওরা দুজনে মিলে ইয়ঞ্জু নামের ওই মহিলার রেস্টুরেন্টে যায়, যেখানে তাদের 5 বছর আগে যাবার কথা ছিল। তো ইয়ঞ্জু প্রায় 5 বছর পরে আমাদের নায়ককে দেখে তো অবাক হয়ে যায় এবং আবেগে আপ্লুত হয়ে ওকে জড়িয়ে ধরে, আর ওরা তিনজনে মিলে একটা ভালো সময় কাটায়, ঠিক সেই মিসু বেকারির মতো। আর এরপর আমরা দেখতে পাই মিসুর মেইলে মিসুর বান্ধবীর একটা মেইল আসে, আর তার বান্ধবী জানায় তাদের অফিসে একটা ভিডিও এডিটর দরকার, তো স্যালারিও অনেক ভালো। তো মিসু তখন বলে আমার কাছে অনেক ভালো একজন এডিটর রয়েছে। তো আমরা তো জানি আমাদের নায়ক তো এখন এডিটিং এর কাজ করে। তো যাই হোক, এভাবে মিসু হিউনের জন্য একটা কাজ ঠিক করে দেয়, আর এই বিষয়টি নিয়ে তারা অনেক খুশি ছিল এবং তারা সারাদিন অনেক ঘোরাঘুরি করে। আর এরপর মিসু যখন বাসায় ফিরে আসে তখন মিসু প্রথমবারের মতন হিউনকে জিজ্ঞেস করে আমাকে কি বিয়ে করবে। তো তখন আমাদের নায়ক হারামজাদা বোকাচন্দ্র সে একদম বোকা হয়ে যায়, সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না, মানে ও কোনো উত্তরই দেয় না। আর এরপরের দিন আমরা মিসুর বসকে একটা মাসেরাতি স্পোর্টস কার নিয়ে মিসুর পুরনো বেকারির সামনে দেখতে পাই, আর সেও মূলত জানে যে মিসু আবারও এই বেকারিটা চালু করতে চায়। তো সেই হিসেবে সে মিসুকে মুক্ত করার জন্য বেকারিটা চালু করতে যত প্রস্তুতি দরকার সে করবে, আর এই কথাটা সে মিসুকে জানায়। আর অন্যদিকে হিউনের ফোনে অনেকদিন পর তার এক বন্ধুর কল আসে, আর সে হিউনকে বলে আজকে 10 বছর পূর্ণ হলো আমাদের সে বন্ধুর মৃত্যুবার্ষিকী, যাকে খুনের দায়ে আমরা এত বছর জেলে ছিলাম। তো আমরা আমাদের বন্ধুকে ভুলে যেতে পারি না, তো প্রতি বছরের মতো এবারও আমাদের কিছু একটা করতে হবে। তো একসাথে জেলে থাকা সকল বন্ধুরা মিলে একটা মাইক্রোবাসে করে সে মৃত বন্ধুর বাড়ির দিকে যেতে থাকে। তো এখানে ওরা প্রতি বছর আসতো আর সারা বছর কাজ করে যে টাকাটা আয় করত তার থেকে কিছু অংশের টাকা সেই মৃত বন্ধুর মায়ের জন্য রেখে যায়। তো আজকে টাকা রাখতে গিয়ে হিউনের সাথে ওই বন্ধুর মায়ের সাথে দেখা হয়ে যায়। তো ওই বন্ধুর মা তো হিউনকে দেখে রেখে যায়, কিন্তু হিউন তার কাছে ক্ষমা চায়। কিন্তু হিউনের বন্ধুর মা বলতে থাকে তোদেরকে জেলের বাইরে দেখলে আমার শরীর জ্বলে, তোদেরকে কেন মৃত্যুদণ্ড দিল না, আর আমার ছেলে বেঁচে থাকলে সে চাকরি করে আমাকে টাকা দিত, তোদের ভিক্ষার টাকার আমার প্রয়োজন নেই। তো হিউন তাকে অনেক বুঝায় যে ওইটা একটা দুর্ঘটনা ছিল, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। বাট ওই মহিলাটি বলে তোরা মারা যাবার পরে তারপর তোদের বন্ধুর কাছ থেকে ক্ষমা চেয়ে নিস, আমি ক্ষমা করার কেউ নই। তো এই কথা বলে মহিলাটি দরজা লাগিয়ে দেয়। তো এর ফলে হিউন অনেক কষ্ট নিয়ে সেখান থেকে ফিরে আসে, বাট এবারও হিউন একটা ভুল করে বসে, সে আবারও তার ফোনটা ওই মাইক্রোবাসে ফেলে আসে। আর এদিকে মিসু বারবার কল করে হিউনকে, কিন্তু ফোনটা রিসিভ করে হচ্ছে হিউনের বন্ধু। আর তখন মিসু ফোনটা আনতে যায়। তো ফোনটা নেবার সময় মিসু জানতে পারে যে হিউন কোথায় গিয়েছিল এবং কেন গিয়েছিল, মানে পুরো বিষয়টা জানতে পারে। আসলে মিসু তো আগে জানতো না যে হিউন কেন জেলে গিয়েছিল, এটা জানতো যে সে জেলে ছিল, তো খুনের দায়ে জেলে ছিল এটা তো আর জানতো না। তো যাই হোক, বাসায় ফিরে মিসু হিউনকে কিছুই বুঝতে দেয় না যে সে সব জানে। আর পরের দিন মিসু সেই হিউনের বন্ধুর সাথে ওই মহিলাটির বাড়িতে যায়, আর টাকা পয়সা হয়তো দেয় এবং কোনো কথা বলে ফিরে আসে, আর হিউনের সাথে একসাথে খাবার খেতে বসে। তো খাবারের এক সময় মিসু হিউনকে বলে তোমাকে আর ওই মহিলার বাড়ি যেতে হবে না, তাকে আমি এককালীন অনেক টাকা দিয়ে এসেছি এবং তোমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে তাকে বুঝিয়ে এসেছি। তো এটা শুনে হিউনের রাগ তো আকাশে উঠে যায়, আর বলে যে তোমাকে এই কথাগুলো কে বলেছে। তো মিসু বয়ে বয়ে বলে তোমার বন্ধু বলেছে। তো এখানে আমরা দেখতে পাই হিউনের এত রাগ উঠেছিল যে রাগে তার হাত কাঁপতে শুরু করে। তো হিউন এরপর উঠে দাঁড়ায় আর বাসা থেকে বেরিয়ে যেতে চায় ওই বন্ধুর সাথে ঝগড়া করার জন্য। তখন মিসু তাকে বাধা দিয়ে বলে তুমি কোথাও যেতে পারবে না, তুমি এখানেই থাকবে। তখন হিউন তাকে বলে আমি এখানে কিভাবে থাকবো বলো, আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যাতে পৃথিবীর অন্তত একজন মানুষের কাছে হলেও আমি খুনি হিসেবে পরিচিত না হই, একটা মানুষের কাছে যেন আমি নিষ্পাপ থাকি। কিন্তু তুমি সেই অধিকারটুকুই কেড়ে নিয়েছো, তুমি আমার অতীত জেনে গিয়েছো যে আমি কেন জেলে গিয়েছিলাম। কিন্তু মিসু হিউনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি তোমার কষ্টটাকে জাস্ট ভাগ করে নিতে চেয়েছিলাম, বাট হিউন বলে আমি এই কষ্ট অনেক ভাগ করেছি, কিন্তু আমি শুধুমাত্র চেয়েছিলাম তোমাকে, যাকে নিয়ে আমি আমার অতীতটা ভুলে থাকবো। কিন্তু এখন যখন আমি জানি তুমি আমার অতীত সম্পর্কে জানো, তখন আমি তোমাকে দেখে কিভাবে আমার অতীত ভুলে থাকবো। তো তখন মিসু বলে তার মানে তুমি আবারও কি আমার জীবন থেকে হারিয়ে যেতে চলেছ। হিউন তখন বলে হ্যাঁ, এবার আমি আর কখনোই ফিরবো না, আর তুমি এই বাসা ছেড়ে চলে যাও। আর এটা বলে হিউন বাসা থেকে বের হয়ে যায়, আর এরপর দেখা করে সেই বন্ধুর সাথে যে মিসুকে এসব বলে দিয়েছে। হিউন তার বন্ধুকে বলে তুই কেন এসব ওকে বলতে গেলি। তো ওর বন্ধু এমন একটা কথা বলে যেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওর বন্ধু বলে আমরা সবাই একসাথে জেল কেটেছি, একসাথে কষ্ট করেছি, কিন্তু তুই একমাত্র যে সুখে রয়েছিস, অতীত ভুলে গিয়েছিস, আর এই জন্য তুই একটা স্বার্থপর, আর তাই আমি তোর গার্লফ্রেন্ডকে সব বলে দিয়েছি। আর বুঝতেই পারছেন এই কথা শুনে হিউনের মাথার রক্ত কোথায় উঠতে পারে। আর এরপর তাদের দুজনের মধ্যে মারামারি লেগেছে, আর মারামারি শেষে হিউন যায় ইয়ঞ্জু নামের ওই মহিলাটির কাছে। তো ইয়ঞ্জু হিউনকে অনেক বুঝায় যে তুমি এর আগেও বারবার মিসুর জীবন থেকে হারিয়ে গিয়েছো, তো মিসুর সেই অপেক্ষার দিনগুলো কেমন গিয়েছে সেটা একমাত্র আমি জানি, কিন্তু তুমি এই সেম ভুল কাজ
কাজটা আর করো না। তো হিউন ভুল বুঝতে পেরে দ্রুত বাসায় ফিরে আসে, বাট বাসায় ফিরে এসে সে মিসুকে কোথাও খুঁজে পায় না। মানে মিসু হিউনের কথা মতো বাসা থেকে চলে গিয়েছে। তো পরের দিন হিউন যায় হচ্ছে মিসুর অফিসে, বাট অফিসও আজকে ফাঁকা ছিল কারণ অফিস আজকে বদল হয়ে গিয়েছে। তো তখনই হিউন মিসুর বসের গাড়ি দেখতে পায়। তো তখন হিউন তার গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারেন যে মিসু কোথায়? তখন মিসুর বস তাকে বলে, আমি বলতে পারলেও তোমাকে বলবো না, কারণ মিসু তোমার চেয়ে ভালো কিছু ডিজার্ভ করে, তোমার মতো ছেলে মিসুর যোগ্যই না। তো এই কথা বলে সে চলে যায়, বাট হিউনও ওই গাড়ির পিছন পিছন দৌড়াতে থাকে, কারণ তার ধারণা বস এখন মিসুর সাথে দেখা করতে যাবে আর তার মিসুর সাথে দেখা আজকে করতেই হবে, কোনোভাবেই মিস করা যাবে না, মিসুকে হারানো যাবে না। আর এদিকে মিসু তার বসের জন্য অপেক্ষা করছিল, আর তখনই সেখানে গাড়িটা চলে আসে। আর মিসু রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে যখন উঠতে যাবে তখনই দূর থেকে কেউ তার নাম ধরে ডাকে, আর মিসু দেখতে পায় ওটা হিউন, আর সে হিউনের দিকে তাকায়, তবে তারপরেও সে হিউনকে ইগনোর করে বসের গাড়িতে উঠে যায়। তো গাড়ি এরপর চলতে শুরু করে, বাট পিছন পিছন হিউনও দৌড়াচ্ছে, আর হিউন তো গাড়ির পিছনে পেরে উঠবে না। আর এদিকে আমরা দেখতে পাই গাড়ির ভিতরে মিসু কান্না করছিল। তো তখন মিসুর বস বলে, আমি কি গাড়ি থামাবো? মিসু তখন মাথা নেড়ে হ্যাঁ বলে দেয়, আর বস গাড়ি থামালে মিসু গাড়ি থেকে নেমে হিউনের দিকে আসতে লাগে, আর মিসুকে দেখে হিউনও মিসুর দিকে এগিয়ে এসে মিসুকে জড়িয়ে ধরে আর বারবার বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি। বাট আজকে মিসু কোনো রেসপন্স দেয় না, সে জাস্ট কান্না করছিল। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর তারপর কাঁদো কাঁদো গলায় বলে, তুমি দয়া করে আমার পিছনে আর কখনো এসো না, তোমার কষ্ট হবে, তুমি ফিরে যাও। আর এরপর মিসু ওর বসের গাড়ির দিকে যেতে থাকে, আর সে গাড়িতে বসে পড়ে এবং অনেক কান্না করতে থাকে। আর এদিকে হিউনের পাও পুরো থমকে যায়, আর সে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে। তো গাড়ি চলে গেলেও সে স্থির ওখানেই দাঁড়িয়ে থাকে, আর হিউনের দু চোখ দিয়ে পানি পড়তে থাকে। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়, মিসু চুপচাপ বসেছিল এবং সে মনমরা হয়ে গিয়েছে। তো এদিকে হিউন ডাক পায় সে রেডিও স্টেশনে ভিডিও করতে, যে রেডিও স্টেশনে ওদের দুজনের পছন্দের ওই প্রোগ্রামটা হতো। মানে আজকে থেকে রেডিও স্টেশনের অনুষ্ঠানগুলো শুধু অডিও আকারে নয়, ভিডিও আকারেও প্রচারিত হবে আর কি। তো যাই হোক, মিসু এবং হিউন কিন্তু এখনো এই রেডিও স্টেশনের অনুষ্ঠানটা অনেক পছন্দ করত এবং প্রতিদিনই শুনতো। তো ওই আর যে তখন প্রোগ্রাম শুরু করার আগে হিউনকে বলে, তোমার কি কোনো ভালোবাসার মানুষ আছে? তুমি কি তোমার ভালোবাসার মানুষকে কিছু বলতে চাও? আর অন্যদিকে আমরা দেখতে পাই মিসু তার অফিসে বসে রেডিওতে এই প্রোগ্রামটি শুনছিল, আর তারপর রেডিওতে আর যে বলে, আমার সামনে এমন একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে যে মিসু নামের একটা মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু মিসু তাকে ভুল বুঝে তার জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছে। আর এরপর আর যে বলে, আমরা সবাই প্রে করছি যাতে এই ছেলেটির জীবনে মিসু আবারও ফিরে আসে। তো এইবার এই কথা শুনে মিসু নিজেকে আর আটকে রাখতে পারে না, সে অফিস থেকে দৌড়ে বেরিয়ে যায়, শহরের রাস্তা দিয়ে দৌড়িয়ে পাগলের মতো আসতে থাকে রেডিও স্টেশনের দিকে। আর ফাইনালি সে রেডিও স্টেশনের সামনে আসে, আর ততক্ষণে হিউন তার অনুষ্ঠান শেষ করে সবকিছু প্যাক করছিল। কিন্তু এরপর সে যখন গ্লাসের বাইরে তাকায় সে মিসুকে দেখতে পায়, এবং হিউন দেখেই বুঝতে পারে যে মিসু তার জন্যই এসেছে। আর এখানে যে দৃশ্যটা আমরা দেখি এটা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট সিন ছিল, মানে ওরা দুজনেই ফাইনালি এক হয়ে গিয়েছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। আমি জানি না আপনাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, তবে সিনেমাটি যদি ভালো লেগে থাকে তাহলে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।